তোমাদের স্কিল এনহ্যান্সমেন্টস কোর্স বিষয়ের অন্তর্ভুক্ত রাশিবিজ্ঞানের যে বিষয়গুলি রয়েছে আমরা ইতিমধ্যেই এগুলো ম্যানুয়ালি হাতে ক্যালকুলেট করা শিখেছি। আজ আমরা এমএস অফিসের অন্তর্ভুক্ত এমএস এক্সেল সফটওয়্যারের সাহায্যে রাশিবিজ্ঞানের বিষয়গুলিকে এক এক করে আলোচনা করব। আমাদের সিলেবাসের পাঠ্য প্রথম বিষয় হচ্ছে র্যাঙ্ক বা ক্রম। আমি একটা ডেটা এখানে টাইপ করে রেখেছি এমএস এক্সেল ফাইলে, আমি সেটা ওপেন করে নিচ্ছি। দেখো এখানে একটা তথ্য আমি টাইপ করে রেখেছি, সিরিয়াল নাম্বার, নেম, মার্ক এবং র্যাঙ্ক মানে হচ্ছে ক্রম, অর্থাৎ আমাকে এখানে নম্বরের উপর ভিত্তি করে ক্রম নির্ধারণ করতে হবে। অর্থাৎ যার নম্বর বেশি তার র্যাঙ্ক হবে 1, যার নম্বর সব থেকে কম তার র্যাঙ্ক হবে সব থেকে বেশি। এই রকম র্যাঙ্ক নির্ধারণ করতে গেলে আমাদের ফাংশন ইউজ করতে হয়। এক্সেলে বেশ কতগুলি ফাংশন রয়েছে, আমরা পরবর্তী ধাপে আরও অনেক ফাংশনগুলো শিখব। আজকে আমরা র্যাঙ্ক ফাংশন কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখব। অর্থাৎ এখানে 10 জন ছাত্রের তাদের নাম এবং তাদের মার্কস দেওয়া রয়েছে। এই মার্কসের ওপর ভিত্তি করে আমি র্যাঙ্ক নির্ধারণ করব। তাহলে আমাকে প্রথমে ইকুয়াল টু সাইন দিতে হবে। র্যাঙ্কে যে কোনো আমরা ফর্মুলা যখনই অ্যাপ্লাই করব, অর্থাৎ ফাংশন ইউজ করব এক্সেলে, সর্বপ্রথম আমাদেরকে ইকুয়াল টু সাইন দিতে হবে। আমি এই ঘরে এই যে সেলটার নাম হচ্ছে D2, ডি কলামের মধ্যে 2 নাম্বার রো, এখানে আমি ইকুয়াল টু সাইন দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে টাইপ করব র্যাঙ্ক, RANK। দেখো এখানে তিনটে অপশন দেখাচ্ছে, rank.avg, rank.eq and rank। আমরা এইগুলোর ফাংশনে পরে আসছি। এই যে 3 নাম্বার অপশনটা দেখছো র্যাঙ্ক, এটা অ্যাকচুয়ালি এমএস এক্সেল 2007 ভার্সনে ইউজ করা হতো। আমরা যেটা ইউজ করছি সেটা এমএস এক্সেল 19। আমি এই ফাংশনটা ইউজ করে তোমাদের দেখিয়ে দিই। প্রথমে এটাকে আমি ডবল ক্লিক করব, RANK। দেখো ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে নাম্বার, কোন নাম্বারের আমি র্যাঙ্ক নির্ধারণ করব। আমি প্রথম নাম্বারটি র্যাঙ্ক নির্ধারণ করব, তাই আমি এইটি সিলেক্ট করে নিচ্ছি লেফট ক্লিক প্রেস করে। তারপর দেখো অপশন দেখাচ্ছে রেফারেন্স। আমি একটি নাম্বারের তো র্যাঙ্ক নির্ধারণ করতে পারি না, আমাকে একাধিক নাম্বার প্রয়োজন, তার উপর ভিত্তি করে আমি র্যাঙ্কটা নির্ধারণ করব। সেই নাম্বারগুলো কি কি? সেই নাম্বারগুলো হচ্ছে এই 10 জনের প্রাপ্ত নম্বর। এখানে দেখো একটা নাম্বারের পরে লেখা রয়েছে কমা, অর্থাৎ আমি কিবোর্ড থেকে একটা কমা প্রেস করলাম। তারপর রেফারেন্স নাম্বারগুলো দিতে হবে, যার পরিপ্রেক্ষিতে আমি এই যে 1 নাম্বার সিরিয়ালে র্যাঙ্ক নির্ধারণ করব। এবার আমি একইভাবে এই পুরো ডেটাটাকে সিলেক্ট করব, প্রথম সেল থেকে শুরু করে। দেখো আমি সিলেক্ট করছি, লেফট ক্লিক প্রেস করে সিলেক্ট হয়ে গেছে। দেখো C2 থেকে C11, এই যে সি কলামের মধ্যে 2 নাম্বার রো থেকে সি কলামের 11 নম্বর রো পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। এইবার এখানে দেখো দেখাচ্ছে অর্ডার, মানে আমি কোন অর্ডারে সাজাতে চাই, অ্যাসেন্ডিং অর্ডারে নাকি ডিসেন্ডিং অর্ডারে। অর্থাৎ আমি কি বড় থেকে ছোট আকারে সাজাবো নাকি ছোট থেকে বড় আকারে সাজাবো। আমি এখানে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে বড় থেকে ছোট আকারে সাজাবো, যেটাকে ডিসেন্ডিং অর্ডার বলা হয়। দেখো এখানে একটা কমা সাইন দেওয়া রয়েছে, আমি কমা দিচ্ছি। কমা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এখানে বাই ডিফল্ট ডিসেন্ডিং অপশানটি চলে এসছে 0, আর অ্যাসেন্ডিং করলে 1। আমরা বড় থেকে ছোট আকারে সাজাবো, অর্থাৎ যার মার্কস বেশি তার র্যাঙ্ক আমি 1 দেব। তার জন্য আমাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। আমি এখানে ডবল ক্লিক করতে পারি কিংবা কিবোর্ড থেকে 0 টাইপ করতে পারি। আমি এখানে 0 টাইপ করে দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, শিফট প্রেস করে ব্র্যাকেট, আমি এন্টার দিয়ে দিচ্ছি। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে 4 নাম্বার র্যাঙ্ক দেখাচ্ছে। অর্থাৎ এই যে 10 জন ছাত্রের প্রাপ্ত নাম্বার লক্ষ্য করা যাচ্ছে, তার ভিত্তিতে 72 প্রাপ্ত নাম্বার হচ্ছে র্যাঙ্ক 4। এইবার এই যে ফাংশনটা আমরা ইউজ করেছি, এই ফাংশনটি আমি প্রত্যেকটি সেলের জন্যই কার্যকরী করব, যাতে আমি প্রত্যেকেরই র্যাঙ্ক নির্ধারণ করতে পারি। এখানে একটা ছোট্ট ত্রুটি আছে আমার, সেটা আমি পরবর্তী ক্ষেত্রে আলোচনা করছি। দেখো আমি এইটাকেই ড্র্যাগ করে, কার্সারটা দেখো প্লাস সাইনের মতো দেখাচ্ছে, যখনই আমি এই সেলের এই কোণে নিয়ে যাচ্ছি দেখো কার্সারটা সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম অবস্থায় আমি কি মাউসের লেফট ক্লিক প্রেস করে ড্র্যাগ করছি, দেখো র্যাঙ্ক হয়েছে। কিন্তু র্যাঙ্কগুলোর মধ্যে ভুল দেখাচ্ছে র্যাঙ্ক, কারণ দেখো এই যে রণদীপ দাস 55, তার র্যাঙ্ক দেখাচ্ছে 1, কিন্তু এখানে হাইয়েস্ট র্যাঙ্ক কত 91, তাহলে এর র্যাঙ্ক 1 হওয়ার কথা। এখানেও 1 র্যাঙ্ক, এখানেও 1 র্যাঙ্ক, এখানেও 1, এখানেও 1, অর্থাৎ এখানে কিছু ত্রুটি রয়েছে। কি ত্রুটি রয়েছে?
চলো দেখে নেওয়া যাক আমরা প্রথম যে ফাংশনটা ইউজ করেছিলাম সেটা ফাংশন ইউজ করেছি। দেখো C2 মানে হচ্ছে এই ঘরটি, এই নাম্বারের পরিপ্রেক্ষিতে আমরা এই সেল থেকে C2 থেকে C11 পর্যন্ত ক্যালকুলেট করেছি। পরের রোটায় যদি চলে যাই, দেখো কি দেখাচ্ছে, তার ফাংশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। C3 এর পরিপ্রেক্ষিতে আমি C3 থেকে C12 পর্যন্ত ক্যালকুলেট করেছি, অর্থাৎ C3 থেকে C12, কিন্তু এখানে C12 তে তো কোনো, এই যে এই ঘরে তো কোনো ডেটাই নেই, তাহলে সে কিভাবে ক্যালকুলেট করলো? চলো আর একটা তথ্য দেখা যাক। এই তথ্যটি দেখো কি দেখাচ্ছে, C8 থেকে C17 পর্যন্ত ক্যালকুলেট করেছে। তাহলে এই যে এতগুলো রো ক্যালকুলেট করেছে যেখানে কোনো ডেটাই নেই, অর্থাৎ এটা কিন্তু আমাদের ভুল হয়ে গেছে। তাহলে কি করতে হবে? আমরা এইটুকু ডিলিট করে দিচ্ছি। এই যে র্যাঙ্কটা নির্ধারণ করেছি এখানে C2 পরিপ্রেক্ষিতে, এই যে C2 থেকে C11 এটা কিন্তু প্রত্যেকের জন্যই ফিক্সড, অর্থাৎ আমি যদি 61 প্রাপ্ত ছেলেটির বা ছাত্রটির র্যাঙ্ক নির্ধারণ করি সেই ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাগুলিই কার্যকরী হবে। কিন্তু এর আগে যেটা দেখাচ্ছিল এরা কিন্তু এক্সট্রা সেল নিয়ে নিচ্ছিল, অর্থাৎ এইটাকে আমাকে লক করে দিতে হবে যাতে এইটার কোনো মতেই পরিবর্তন আর না হয়। তার জন্য কিবোর্ডের F4 প্রেস করবে। কিবোর্ডের F4 বলে একটি ফাংশন কি রয়েছে সেটাকে প্রেস করে দেবো। দেখো আমি F4 প্রেস করছি, প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে ডলার সাইনের মতো কিছু সাইন চলে এসেছে, অর্থাৎ এটা ফ্রিজ হয়ে গেছে বা লক হয়ে গেছে, এটার কোনো মতেই পরিবর্তন হবে না। এবার আমি এন্টার দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে তার 4 র্যাঙ্ক দেখাচ্ছে, কিন্তু এবার আমি বাকিগুলো র্যাঙ্ক করে দেখি সঠিক র্যাঙ্ক দেখাচ্ছে কিনা। একইভাবে আমি র্যাঙ্ক ড্র্যাগ করে ফর্মুলাগুলো সমস্ত সেলের জন্য অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে আমি এই ঘরটাকে সিলেক্ট করলাম, তারপর কার্সারটাকে আমি এই কোনায় নিয়ে আসছি, দেখো কার্সার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি সিম্পলি ড্র্যাগ করে দেবো, দেখো ড্র্যাগ করে দিয়েছি। এবার দেখো র্যাঙ্ক সঠিক দেখাচ্ছে। দেখো এই যে 10 র্যাঙ্ক, ওয়াসিম রেজা 49, সব থেকে কম নাম্বার, তাই দেখো তার র্যাঙ্ক হয়ে গেছে 10। সব থেকে বেশি নাম্বার রমেশ সাহা 91, তার র্যাঙ্ক হয়ে গেছে 1। অর্থাৎ এখানে র্যাঙ্ক কিন্তু একদম সঠিক দেখাচ্ছে। এইবার যদি আমাদের প্রয়োজন পড়ে যে র্যাঙ্কগুলো দেখো হ্যাফাজেডলি রয়েছে, আমি চাই যে একদম 4 র্যাঙ্ক সে একদম উপরে থাকুক আর যে 10 র্যাঙ্ক সে একদম নিচে থাকুক, এইভাবে সুবিন্যস্ত আকারে আমি সাজাতে চাই। তার জন্য একটি ফাংশন রয়েছে, সেটা দেখো এই হোম ট্যাবের অন্তর্ভুক্ত সর্ট অ্যান্ড ফিল্টার। এখানে ড্রপ ডাউন অ্যারোতে আমরা ক্লিক করব। তার আগে আমার যে তথ্যগুলোকে আমি সাজাতে চাই সুবিন্যস্ত আকারে সেগুলোকে আমার সিলেক্ট করা প্রয়োজন। আমি কোনগুলো চেঞ্জ করতে চাই, পরিবর্তন করতে চাই, এই তথ্যগুলোকে, তাই আমি এই তথ্যটুকুকে সিলেক্ট করে নেব। এর যে 1 নাম্বার র্যাঙ্ক আমি তাকে এই সেলে দেখতে চাই, যার 2 সে এই সেলে, যার 3 তার এই সেলে, এবং যে 10 তাকে আমি এই সেলে দেখতে চাই, এই রোতে দেখতে চাই। তাই এইটি করার জন্য প্রথমে আমাকে সিলেক্ট করে নিতে হবে, তারপর আমি চলে আসব শর্ট অ্যান্ড ফিল্টার, এই ড্রপ ডাউন অ্যারোতে আমি ক্লিক করব। দেখো এখানে অনেকগুলো অপশন দিয়েই দিয়েছে, শর্টকাট এ থেকে জেড, তারপরে জেড থেকে এবং কাস্টম শর্টকাট। আমরা এই কাস্টম শর্টে ক্লিক করব। কাস্টম শর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো একটা ছোট্ট উইন্ডো ওপেন হয়েছে শর্ট বলে। এখানে শর্ট বাই কিসের পরিপ্রেক্ষিতে আমি এটাকে সাজাতে চাই, এটা ক্লিক করলে দেখো 3টে অপশন দেখাচ্ছে, নামের পরিপ্রেক্ষিতে, মার্কসের পরিপ্রেক্ষিতে, র্যাঙ্কের পরিপ্রেক্ষিতে। আমরা মার্কসের পরিপ্রেক্ষিতেও করতে পারি, কিন্তু যেহেতু আমরা এখানে র্যাঙ্ক নির্ধারণ করেছি তাই আমরা র্যাঙ্কের পরিপ্রেক্ষিতেই করে দেখাবো। তাহলে র্যাঙ্ক সিলেক্ট করলাম, এটা বাই ডিফল্ট যেটা আছে সেটাই রেখে দাও। অর্ডার, এখানে ক্লিক করলে দেখো অনেকগুলি অপশন রয়েছে, স্মল টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট। আমরা র্যাঙ্কের যার সব থেকে স্মল র্যাঙ্ক তাকে আমি 1 নম্বরে দেখতে চাই, অর্থাৎ যার র্যাঙ্ক বেশি তারই তো নাম্বার সব থেকে কম, আর যার র্যাঙ্ক কম তার দেখো নাম্বার সব থেকে বেশি। তাই আমি চাই র্যাঙ্ক 1 থেকে বড় আকারে ছাড়াতে, ছোট থেকে বড় আকারে। তার জন্য আমি স্মলেস্ট থেকে লার্জেস্ট করলাম। যদি আমি এখানে মার্কস করতাম তাহলে আমি অবশ্যই এখানে করতাম লার্জেস্ট থেকে স্মলেস্ট। তার মানে কি, যার নাম্বার বেশি সে সবসময় উপরে থাকবে, যার নাম্বার কম সে সবসময় নিচে থাকবে। যেহেতু আমি এখানে র্যাঙ্ক করেছি তাই আমি এখানে স্মলেস্ট টু লার্জেস্ট করব। এটাকে ক্লিক করলাম, ওকে। ওকে করার সঙ্গে সঙ্গে দেখবে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, দেখো চেঞ্জ হয়ে গেছে। যার র্যাঙ্ক 1 তাকে দেখো প্রাপ্ত নাম্বার দেখো র্যাঙ্ক 1, আর সব থেকে দেখো নিচে
10 নাম্বার র্যাঙ্ক করে দিয়েছে। 1 2 3 4 করে 10 জনকে কিন্তু ক্রমবিন্যস্তভাবে সাজিয়ে দিয়েছে তাদের র্যাঙ্কের ওপর ভিত্তি করে। অর্থাৎ এইভাবেই আমরা র্যাঙ্ক করে থাকি নির্ণয়। এখানে আমরা ফাংশন ইউজ করার সময় আরো দুটো ফাংশন আমরা অতিরিক্ত দেখেছিলাম, সেই দুটো আমরা এবার ক্যালকুলেট করে দেখে নেব। এখানে আমি টাইপ করে রেখেছি, দেখো সিরিয়াল নাম্বার, কিছু মার্কস। আমি এখানে কিছু মার্কসকে একটু পরিবর্তন করেছি, কেন আমরা এখনই দেখে নিচ্ছি। চলো আমরা একই পদ্ধতিতে এখানে র্যাঙ্ক ডট এভিজি করব। কিভাবে করব? এভিজি অর্থাৎ এখানে অ্যাভারেজ, আর র্যাঙ্ক ইকিউ মানে হচ্ছে ইকুয়েশন। এই দুটো অতিরিক্ত ফাংশন আমরা দেখেছিলাম, এই দুটোর কি কাজ সেটা আমরা এবার জেনে নেব। এখানে আমি ইকুয়াল টু সাইন দিচ্ছি। ফাংশন লিখতে গেলে ইকুয়াল টু দিতে হয়, আমরা প্রথমেই জেনেছি। ইকুয়াল টু সাইন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এবার লিখব র্যাঙ্ক। তো র্যাঙ্ক টাইপ করার সঙ্গে সঙ্গে এই যে তিনটা অপশন দেখাচ্ছিল, আমি বললাম এটা কিন্তু 2007 ভার্সন ইউজ করা হতো এক্সেলে, আর 2019-এ এইগুলো নতুনভাবে অ্যাড করা হয়েছে। আমরা প্রথমে করব এই ফাংশনটা ইউজ, র্যাঙ্ক ডট এভিজি। ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে একই পদ্ধতি, আমি প্রথমে কি করেছিলাম, এই নাম্বারটিকে সিলেক্ট করব। প্রথমে এই সেলটিকে আমি সিলেক্ট করব, কারণ আমি এই নাম্বারটির বা এই সেলটির আমি র্যাঙ্ক নির্ধারণ করতে চাই। করলাম। তারপর কি করেছিলাম, কমা। দেখো এখানে অপশন দিয়েই দিয়েছে, আমাদেরকে হিন্টস দিয়েই দিচ্ছে, কমা। তারপর কি করেছিলাম, এই সমস্ত নাম্বারের পরিপ্রেক্ষিতে অর্থাৎ এই সমস্ত রেফারেন্সের পরিপ্রেক্ষিতে আমরা এই সমস্ত রেফারেন্সের পরিপ্রেক্ষিতে আমরা র্যাঙ্ক নির্ধারণ করব। আমরা দ্বিতীয় ধাপে কি করেছিলাম, এই নাম্বারটাকে কিন্তু ফ্রিজ করে নিয়েছিলাম। এই ফ্রিজ না করলে কিন্তু পরবর্তী ধাপে সব কিন্তু ভুল হয়ে যাবে। তাই এটাকে ফ্রিজ করার জন্য বা লক করার জন্য আমি বলেছিলাম কিবোর্ডের F4 কি প্রেস করতে, অর্থাৎ ফাংশন বোর্ড কি। আমি ওটা প্রেস করে দিচ্ছি, দেখো এটা লক হয়ে গেছে। তারপর কমা। কমার পর আমি কি দিয়েছিলাম, 0। এবার 0 প্রেস করব বা এখানে ডবল ক্লিক করব, 0। এবার ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এটা যদি এখানে আমরা ফ্রিজ না করি তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে, এটা যেন অবশ্যই খেয়াল থাকে। আমরা এন্টার দিয়ে দেবো। দেখো র্যাঙ্ক নির্ধারণ হয়েছে। এবার আমরা এটাকে এইভাবে ড্র্যাগ করে নিচে কপি করে নিতে পারি। চলো করে নিই। দেখো কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ড্র্যাগ করে নিচে কপি করে দিলাম। দেখো এখানে র্যাঙ্ক নির্ধারণ হয়ে গেছে, কিন্তু এখানে দশমিকে মান দেখাচ্ছে। কিছু কি ভুল করেছি? না। এই দুটোর পার্থক্য এবার আমাকে বুঝতে হবে। আমি প্রথমে এটা বুঝে নিই যে দেখো যে 91 রমেশ সাহা, এর র্যাঙ্ক 1। তারপরেই নাম্বার রয়েছে 2, সে হয়েছে 86। 3 কোনো র্যাঙ্ক নেই, 4 কোনো র্যাঙ্ক নেই। তাহলে 3 নাম্বার পজিশনে কার থাকার কথা? 86 থেকে কে কম? দেখো 86 থেকে কম হচ্ছে 75। তারপরে কে কম? তারপরে আরো একজন রয়েছে 75। তার মানে এই র্যাঙ্কটি, আমি একটু এটা হাইলাইট করে দিই, এবং এই র্যাঙ্কটি কিন্তু একই। একটু কালারটা পরিবর্তন করে দিই, বুঝতে সুবিধা হবে। অর্থাৎ 1 র্যাঙ্ক পেয়েছি, 2 র্যাঙ্ক পেয়েছি, এ হচ্ছে 3 এবং আর একজন হচ্ছে 4। কিন্তু এদের যেহেতু একই নাম্বার, তাই এরা এই দুটিকে গড় করে দিয়েছে, অর্থাৎ অ্যাভারেজ করে দিয়েছে। অর্থাৎ কেউ একজন 3 এবং কেউ একজন 4, তাহলে 4-এর সঙ্গে 3 যোগ করলে হয় 7, এবং যেহেতু 2 জনের, তাই 7কে 2 দিয়ে ভাগ করা হয়েছে, অর্থাৎ গড় নির্ধারণ করা হয়েছে, তাই 3.5। বোঝা গেল? তাহলে 1 নাম্বার পজিশন পেয়েছি, 2 নাম্বার পজিশন পেয়েছি, এবার 3 নাম্বার পজিশনে কিন্তু এই দুজনই রয়েছে, কিন্তু 4 নাম্বার পজিশন তো একজনকে বসাতে হবে, তাই 3 এবং 4 এটার গড় করা হয়েছে, 3 আর 4 7, এবং তারপরে তাদের গড় করে 3.5 করা হয়েছে। 4 নাম্বার পজিশনের পরে দেখো এবার আসবে 5। এখানে কোনো কিন্তু 4 নাম্বারের কেউ নেই। তার মানে কি? তার মানে এদেরকেই 3 এবং 4 রাখা হয়েছে, কারণ একজন ব্যক্তি তো একই পজিশনে বসতে পারে না, তার জন্য অবশ্যই একটা পজিশন দরকার। তাই একজনকে 3 আর একজনকে 4। এরপরেই আসছে দেখো 5, 6, 7, 8, 9, 10। অর্থাৎ আমরা বুঝতে পারছি সহজেই যে এখানে র্যাঙ্কের অ্যাভারেজ করা হলো। আমরা প্রথমে র্যাঙ্ক করেছি, এবার যেহেতু একই নাম্বার এখানে রিপিট করেছে দুজনের, তাই অ্যাভারেজ করে র্যাঙ্ক করলাম। এবার আমরা করব র্যাঙ্ক ইকিউ। র্যাঙ্ক ইকিউ মানে হচ্ছে ইকুয়েশন। এখানে কিভাবে র্যাঙ্কটা নির্ধারণ করা হয়? এখানে র্যাঙ্কটা নির্ধারণ করা হয়, যেমন ধরো না এই যে 75 পাচ্ছি, এর প্রথম পজিশন ছিল 3,
এবং এর ছিল 4। এই ক্ষেত্রে এর নিয়ম হচ্ছে যেটা লোয়ার র্যাঙ্ক এদের দুজনকেই সেই লোয়ার র্যাঙ্কই ইন্ডিকেট করা হবে, অর্থাৎ একেও 3 বলা হবে, একেও 3 বলা হবে, কিন্তু 4 নাম্বার পজিশনে একজন থাকবে, তাই 4 নাম্বার পজিশন এখানে ফাঁকা থাকবে। এবং দেখো আমরা এটা ক্যালকুলেশন করলেই বুঝতে পারবো। এখানে ইকুয়াল টু সাইন দিই, তারপর লিখব র্যাঙ্ক। দেখো র্যাঙ্ক আমরা এটা করেছি, এটা করলাম, এবার আমরা করব ইকিউ। তাহলে এটাকে সিলেক্ট করে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর একই রকম পদ্ধতিতে কিন্তু আমরা ক্যালকুলেট করব। প্রথমে আমি কার র্যাঙ্ক বের করতে চাই, এই কল্লোল চট্টরাজ 72 নাম্বার এর র্যাঙ্ক বের করতে চাই, তাহলে এটাকে আমরা সিলেক্ট করব। তারপর দেখো কি রয়েছে, এখানে নাম্বারের পর রয়েছে কমা, তাহলে আমরা একটা কমা সাইন দেব। তারপর রেফারেন্স, অর্থাৎ কোন নাম্বারগুলির পরিপ্রেক্ষিতে আমি র্যাঙ্ক নির্ধারণ করতে চাই, অর্থাৎ এই সমস্ত নাম্বার আমরা এগুলোকে সিলেক্ট করে নেব। এবার আমাকে কি করতে হবে, নাম্বারটাকে কিন্তু ফ্রিজ করতে হবে, কারণ না হলে আমরা যখন পরবর্তী সেলগুলোতে এই ফর্মুলা কপি করব সে কিন্তু এক্সট্রা অতিরিক্ত সেল ক্যালকুলেট করে নেবে, অর্থাৎ এইটা যেন আমার সবসময় ফিক্স থাকে সেটা খেয়াল রাখতে হবে। তার জন্য এটাকে আমাকে লক করতে হবে। কিভাবে, কিবোর্ডের F4 কি প্রেস করে। আমরা F4 কি প্রেস করছি, দেখো লক হয়ে গেছে। তারপর এখানে দেব কমা। এবার দেখো অ্যাসেন্ডিং অর্ডার না ডিসেন্ডিং অর্ডারে করতে চাই, আমি বড় থেকে ছোট আকারে সাজাতে চাই, অর্থাৎ যার নাম্বার বেশি তাকে আমি 1 নাম্বার পজিশনে রাখতে চাই, তাই আমি এটাকে 0 এখানে আমি ক্লিক করতে পারি বা ক্যালকুলেটরে কিবোর্ডে টাইপ করে নিতে পারি। আমি 0 টাইপ করে নিচ্ছি, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। এবার এন্টার। দেখো এর পজিশন 5, এখানেও 5ই দেখাচ্ছে। কি পরিবর্তন হলো সেটা আমরা এক্ষুনি দেখতে পাবো। এটাকে আমরা ড্র্যাগ করে নেব, তাহলে আমার এই যে ফর্মুলা, এখানে আমি যে ফাংশনটা ইউজ করেছি, এই যে দেখতে পাচ্ছি আমরা ফর্মুলা বারে, এটা আমি প্রত্যেকটা সেলে কপি করে নেব। কিবোর্ডের এই কার্সারটাকে আমি এই যে সেলের কাছে নিয়ে যাচ্ছি, দেখো সাইনটা চেঞ্জ হয়ে গেল। এবার আমি এটাকে ড্র্যাগ করে নিচ্ছি, দেখো হয়ে গেছে। এবার দেখো এই দুই জায়গায় একটু অন্য পরিবর্তন ঘটেছে, একটু কালার করে দিই, একটু বুঝতে সুবিধা হবে। দেখো, অর্থাৎ যে 1 নাম্বার পজিশন হোল্ড করেছিল তাকে 1 নাম্বার পজিশন দেওয়া হয়েছে, 2 নাম্বার দেওয়া হয়েছে, এ ছিল 3 আর এ ছিল 4, এদের মধ্যে গড় করে দেওয়া হয়েছিল, কিন্তু এদের এইখানে কিন্তু দুজনকেই আমি প্রথমেই বলেছিলাম লোয়ার র্যাঙ্ক যেটা, অর্থাৎ যে 3 পরের জনকেও 3 নাম্বার র্যাঙ্কেই ফেলা হয়েছে, কিন্তু দেখো 4 নাম্বার র্যাঙ্ক কিন্তু আর নেই। তারপরই চলে আসবে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বার। অর্থাৎ এই এভিজি, র্যাঙ্ক ডট এভিজি এবং র্যাঙ্ক ডট ইকিউ, এই দুটোর মধ্যে একটাই পার্থক্য, এক্ষেত্রে যদি সকলের একই র্যাঙ্ক হয় এক বা একাধিক ক্যান্ডিডেটের, সেই ক্ষেত্রে র্যাঙ্কটাকে অ্যাভারেজ করে নেওয়া হয়। তার জন্য দেখো অ্যাভারেজ করে নেওয়া হয়েছে 4 + 3 7.5, 7কে 2 দিয়ে ভাগ করে। আর এই ক্ষেত্রে র্যাঙ্ক ডট ইকিউ ফাংশন যখন আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে এক বা একাধিকের নাম্বার যদি একই থাকে, যে ক্ষেত্রে লোয়ার র্যাঙ্ক যেটা, এক্ষেত্রে যেমন লোয়ার র্যাঙ্ক হচ্ছে 3, তাই একই নাম্বার যদি আরো অন্য কেউ হোল্ড করে তাকেও সেই 3 র্যাঙ্কই দেওয়া হবে। যদি আমি এখানে একটা নাম্বার পরিবর্তন করে দিই, একই 75 লিখে, একেও তখন সেই 3ই দেওয়া হবে। অর্থাৎ এইভাবে আমরা র্যাঙ্ক নির্ধারণ করতে পারি। আমরা এটাকে ইচ্ছা করলে পুনরায় এই যে শর্ট এবং ফিল্টার এই অপশানে গিয়ে কাস্টম শর্ট করে পুনরায় তার তুমি ছোট থেকে বড় আকারে বা র্যাঙ্ক অনুযায়ী সাজাতে পারো। এটাই হচ্ছে র্যাঙ্ক। আমাদের র্যাঙ্কের মধ্যে এটুকুই আলোচ্য বিষয় রয়েছে। এর পরবর্তী যে সিলেবাসের পাঠ্য বিষয়গুলি রয়েছে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আপাতত এটুকুই। ধন্যবাদ।